হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2023-24 একটি অঙ্কের প্রশ্ন পেপার, ম্যাথমেটিক্সের একটি কোশ্চেন পেপার বা পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ 411 যে পেজে যে অঙ্কটা রয়েছে বা যে মডেলটা রয়েছে সেটা সমাধান আমরা করব। এর আগে যতগুলো পেজ রয়েছে তার সমাধান আমি করে রেখেছি, তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। দেখো, শুরু করছি একের এক দাগ থেকে। 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকার t/2 বছরের মোট সুদ কত হবে? তো এটার জন্য আমাদেরকে যে সূত্রটা ফেলতে হবে, দেখো I = PRT/100। মেন সূত্র হচ্ছে I = PRT/100। এখানে p এর মান বলে দিয়েছে হচ্ছে 2p টাকা, r এর মান বলে দিয়েছে হচ্ছে 2r এবং t/2 সময় বলে দিয়েছে, আর বাই দিয়ে আমরা লিখবো হচ্ছে 100। এটাকে যদি কাটাকুটি করো তাহলে দেখো 2 এর সাথে 2 কেটে যাচ্ছে, আর এই 2 এর সাথে 100 কেটে গেলে 50 হবে। অর্থাৎ ওপরে PRT বাই দিয়ে 50 পড়ে রয়েছে। তাহলে PRT/50 আমরা দেখতে পাচ্ছি PTR/50 অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কটার। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটায়। দেখো 2 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। 2 দাগের অঙ্কটা বলছে x এর সাথে সমানুপাতিক রয়েছে 1/y আর y এর সাথে সমানুপাতিক রয়েছে 1/z। তাহলে কোন রাশিটা হবে? দেখো, সমানুপাতিক তুলে দিলে আমরা একটাকে k1 ধরবো, k1/y, আরেকটা সমানুপাতিক যদি তুলে দিই তাহলে এটাকে ধরবো k2/z, এটা আমরা ধরবো। এবার দেখো x = k1 এর জায়গায় k1 থাকবে, আর নিচে যে yটা রয়েছে সেই y এর মানটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ k2/z বসবে। তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে k1/k2 থাকবে আর zটা ওপরে চলে আসবে। তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি x ভ্যারিজ অ্যাজ z হবে। ঠিক আছে, কারণ এটা তো একটা ধ্রুবক পদ, এই ধ্রুবক পদের জন্য এটা একটা সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে বা একে ভ্যারিজ অ্যাজ বলা হয়, তাই এটা z এর সাথে সমানুপাতে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তো এর ভেতর দিয়ে বৃত্তটা যাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে বৃত্তটা যাচ্ছে। তো এরকম ভাবে যদি কোনো বৃত্ত থাকে, মানে অন্তঃস্পর্শ যদি করে, তখন তার যে কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা বিয়োগ করে দিতে হয়। একদম শর্টকাট নিয়ম, মনে রাখবে, এটা একদম শর্টকাট নিয়ম। কেন্দ্রদ্বয়ের মধ্যে যদি দূরত্ব বের করতে হয়, যদি এইভাবে অন্তঃস্পর্শ করে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 3.5 থেকে 2 বিয়োগ করলে 1.5 সেন্টিমিটার হবে। তাহলে 1.5 সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে। ঠিক আছে, পরপর তিনটেই কিন্তু অপশন সি হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে নেক্সট 4 দাগেরটায়। 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো বলছে 1/cot 5 থিটা, এটা মাইনাস হবে না, এটা সমান হবে। হ্যাঁ, এটা সমান cot থিটা হলে থিটার মান কত? তো 1/cot 5 থিটা এটা মানে আমরা জানি হচ্ছে tan 5 থিটা সূত্র অনুসারে, আর এই পাশে রয়েছে কি cot থিটা। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। তাহলে tan 5 থিটা = cot থিটা। এবার দেখো এটাকে যদি পূরক কোণে আমরা চেঞ্জ করি, তাহলে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করলে এই ট্যানটা হয়ে যাবে কি cot, এবং এটা হয়ে যাবে 90 ডিগ্রি -5 থিটা, এটা চেঞ্জ হয়ে যাবে, আর এই পাশে যা আছে তাই থাকবে। তাহলে cot তুলনা করলে উঠে যাচ্ছে, পড়ে থাকছে 90 ডিগ্রি -5 থিটা ইকুয়াল টু শুধু থিটা। তাহলে -5 থিটা মাইনাস থিটা ইকুয়াল টু এই পাশে চলে আসবে -90 ডিগ্রি। এবার তাহলে -6 থিটা ইকুয়াল টু -90, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থিটার মান 90কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 15 90, অর্থাৎ 15 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটার মান এখানে 15 ডিগ্রি আমরা পাচ্ছি অপশন ডি তে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 5 দাগের অঙ্কটা দেখো কিভাবে আমরা করব। 5 দাগ, একটি ঘনকের ধারগুলির সমষ্টি বলে দিয়েছে 12p একক হলে ঘনকের ঘনফল কত হবে? তো 12p একক আমরা জানি যে 12টাই কিন্তু
থাকে মানে ধার সংখ্যা থাকে, তাহলে আমরা যদি প্রতিটি বাহু বের করি তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা যদি বের করি তাহলে কি করতে হবে, এই যে 12p রয়েছে তাকে 12 দিয়ে আমরা ভাগ করে দেবো, অর্থাৎ পি। ঠিক আছে, পি একক লিখতে পারো। তো এটা হচ্ছে পি একক। ঠিক আছে, তো প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা পি একক পেয়ে গেলাম। এবার বলেছে ঘনফল নির্ণয় করতে, ঘনফলকেই কিন্তু আমরা আয়তন বলি। ঠিক আছে, ঘনফল মানে আয়তন। তো এটা কি করে করব, পি এর কিউব হয়ে যাবে, আমরা সূত্র জানি বাহু কিউব, তাই এখানে পি এর কিউব হয়ে যাচ্ছে, পি এর কিউব ঘন একক। তার মানে এটা অপশন এতেই রয়েছে, ফার্স্ট অপশনেই রয়েছে। ঠিক আছে, একদম সিম্পল এই অঙ্কটা। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটা বলছে ওজাইভে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয়। কাকে নির্দেশ করা হয়, এটা নির্দেশ করা হয় হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাকে। ঠিক আছে, এটা অ্যান্সার মনে রাখবে, ক্রমযৌগিক পরিসংখ্যা হবে এই অঙ্কটার উত্তর। তাহলে আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে শূন্যস্থান পূরণে, অর্থাৎ 2 দাগের যে কোনো 5টা করতে হবে, 6টা থাকে। 2 এর 1-এরটা প্রথমে দেখো আমরা কিভাবে করব। বলছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশের অনুপাত কত। লভ্যাংশের অনুপাত বের করতে গেলে মূলধনের অনুপাত আর নিয়োজিত সময়ের অনুপাত কি করতে হবে, গুণ করে দিতে হবে। তো প্রত্যেকটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে দেখো 2 এর সাথে গুণ হচ্ছে প্রথমে 3, তারপরে ইস্টু দিয়ে 3 এর সাথে গুণ হচ্ছে কত 4, তারপরে আবার গুণ চিহ্ন দিয়ে ইস্টু দিয়ে আমরা এখানে ইস্টু দেব, তারপরে হবে 5 এর সাথে গুণ হচ্ছে 5। তার মানে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 3 দুগুণী 6, এটা হয়ে যাবে 3 4 12, আর এটা হয়ে যাবে 5 5 25। তার মানে 6:12:25 অনুপাতে বন্টিত হবে। এই উত্তরটা লিখবে, এটা তোমাদের টেস্ট পেপারের উত্তরে কিন্তু ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই উত্তরটা হবে সঠিক উত্তর। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটা। দেখো 2 দাগের অঙ্কটা রিপিট অঙ্ক। ঠিক আছে, 2 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা রিপিট অঙ্ক। কিভাবে করব, বলেছে a/2 = b/5 আর = c/8 ইকুয়াল টু, আমরা অঙ্কটাকে কে ধরে নেব। ঠিক আছে, এটাকে ধরি বলে আমরা কে ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা কে ধরে নিই তাহলে প্রত্যেকটার মান পেয়ে যাব। a এর মান হচ্ছে 2k, b এর মান হচ্ছে 5k, আর সি এর মান হচ্ছে 8k। এটা আমরা ধরে নিলাম। এবার দেখো ফার্স্ট যে রাশিটা রয়েছে, ফার্স্ট রাশিটা কি রয়েছে, বলেছে a এর 50% মানে 50/100। এবার এর মানে তো আমরা জানি a মানে হচ্ছে 2k, তাহলে 2k গুণ 50/100 অর্থাৎ 50/100 লিখে দেবো। কাটাকুটি করলে ভালো করে লক্ষ্য করে দেখো 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ শুধু k পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে প্রথম রাশিটাতে শুধু k পড়ে থাকছে। দ্বিতীয় যে রাশিটা রয়েছে b × 20% মানে 20/100, তাহলে b এর মানও তো আমরা জানি হচ্ছে 5k, তার মানে 5k × 20/100। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 20 5 20 100, আবার 5 5 কেটে যাচ্ছে, অর্থাৎ এটার অ্যান্সারও আসছে কি। তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটার অ্যান্সারই কি আসবে, অর্থাৎ সি দিয়ে যে পার্সেন্টেজটা বেরোবে তার মানটাও কে দিয়েই আসবে। তাহলে আমরা এখানে ধরে নেব সি × x%। ঠিক আছে, x% আমরা ধরে নিলাম যেটার মান কে বেরোবে। তাহলে x% আমরা ধরে নিয়েছি, x এর মান আমরা বের করব। তাহলে কিভাবে বের করব, দেখো সি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 8k। ঠিক আছে, বা দিয়ে করতে হবে, 8k গুণ x/100 = k। তাহলে কে আর কে দেখো কেটে যাচ্ছে, কে কেটে গেল। তাহলে শুধু x এর মান বের করতে গেলে কি করতে হবে, 100কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখবে 25/2 বেরোচ্ছে, আর 25/2 মানে হচ্ছে 12.5%। ঠিক আছে, তাহলে তোমরা এখানে শূন্যস্থানে কি লিখবে, 12.5% লিখবে। 12 পূর্ণ 1-এর 2 লিখতে পারো বা 12.5ও লিখতে পারো। ঠিক আছে, তোমাদের ইচ্ছা, যেটা খুশি তোমরা লিখতে পারো। এইভাবে অঙ্কটা করতে হবে। চলে আসবো 3 দাগের অঙ্কটায়। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন কি হবে, সমান হবে। এটা খুবই ইজি। যে কোনো জিনিসকে গলালে যদি অন্য কোনো জিনিস তৈরি করো তাহলে তাদের আয়তন অলওয়েজ সেম থাকে। ঠিক আছে, সমান থাকে, আয়তনের কোনো পরিবর্তন হয় না।
4 দাগেরটায় চলে আসছি, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ ও আর এস যে দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 দিয়ে দিয়েছে, তাহলে এই দুটো কোণ কত হবে। তার আগে ছবিটা তোমাদের এঁকে দিই। দেখো 4 দাগের অঙ্ক। প্রথমে ধরে নাও এটা হচ্ছে বৃত্ত, এখানে দুটো জ্যা রয়েছে, এখানে কেন্দ্র রয়েছে। তো কেন্দ্র থেকে যে কোণটা আর পরের যে জ্যা রয়েছে সেটা কেন্দ্র থেকে যে এই কোণটা, এই দুটো সমান হয়, বিপ্রতীপ হয় এবং সমান হয়। তাহলে সমান হলে আমাদের অনুপাত কি হবে, 1:1 হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, 1:1 হবে, মানে সেম হয়, তাই সেম মানেই তো কাটাকুটি করলে 1:1 হবে। এবার চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটায়। 5 দাগের অঙ্কটা কিভাবে করব বলেছে, আমি আগে অঙ্কটা টুকে নিই। বলেছে tan 90 ডিগ্রি এবং তার সাথে রয়েছে একটা থিটা = 1। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা পুরক্ষণ অনুযায়ী জানি এটা হচ্ছে cot থিটা। তাহলে cot থিটার মান 1 বেরোচ্ছে, তাহলে আমরা জাস্ট এখানে cot থিটার মান বসিয়ে দেবো 1। এটা একদম বলতে পারো একটা পাতি অঙ্ক, ঠিক আছে, একদম পাতি মানে হচ্ছে একদম ইজি অঙ্ক। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটায়। 8 জন বন্ধুর দেওয়া চাঁদা নিচে দেওয়া হলো 8 টাকা, 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা। প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান মানে হচ্ছে যেটা বেশিবার আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি বেশিবার 8 টাকা রয়েছে, তাহলে এখানে শূন্যস্থানে বসিয়ে দেবে 8 টাকা। ঠিক আছে, সংখ্যাগুরু মান এটা। তাহলে শূন্যস্থান পূরণ করিয়ে দিলাম। বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করে জানিও। চলে আসছি সত্য মিথ্যায়। সত্য মিথ্যার প্রথম অঙ্কটা করব, এবং তার আগে বলে দিই এটা 5টা করতে হয়। এটাতে যে কোনো 6টা থাকে, তোমাদের যে কোনো 5টা করতে পারো, বা মাধ্যমিকে 6টাই করে আসতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো নাম্বার কাটা যাবে না। এবার দেখো x² - 4x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে কে এর মান কি 4-এর থেকে ছোট হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো 1 নম্বর দিয়ে প্রথমে আমাদের মেন সূত্র যেটা b² - 4ac = 0, এটা হচ্ছে মেন সূত্র। এবার মেন সূত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে b² মানে হচ্ছে এখানে 4 - 4, তাই -4² 4 × 1 × k = 0। এবার আমরা কি করব, আচ্ছা দাঁড়াও, এখানে =0 ধরা যাবে না, এখানে বলেছে বাস্তব এবং অসমান হবে। তো বাস্তব এবং অসমান হলে এটা কিন্তু এই যে এর যে মানটা বেরোবে এটা কিন্তু 0-র থেকে বড় হবে। ঠিক আছে, এর মানটা অসমান বেরোবে, 0-র থেকে বড়। যদি অবাস্তব বেরোতো, অবাস্তব যদি হতো তাহলে কিন্তু 0-র থেকে ছোট হতো। ঠিক আছে, কিন্তু এটা 0-র থেকে বড় হবে, তাই আমরা এটা কি করব, 0-র থেকে বড় করব। তো এটা আমরা 0-র থেকে বড় করে দিলাম। এবার এটাকে করতে গেলে কি করতে হবে, দেখো -4² মানে হচ্ছে 16 হচ্ছে, -4k হচ্ছে, তারপরে এটা 0 হচ্ছে। এবার আমরা কি করব, 16টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 4k, তারপরে এটা হচ্ছে কত, -16 হয়ে যাবে। তারপরের লাইনে আমরা করব মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে k এর মান কত হচ্ছে, 4 × 4 = 16। তাহলে k এর মানটা 4-এর থেকে বড় হতে হবে। ঠিক আছে, তো এখানে বলেছে k এর মানটা 4-এর থেকে ছোট, তাহলে এই কারণের জন্য আমরা এটাকে কি লিখবো, মিথ্যা লিখব। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে কি হবে, মিথ্যা হবে। এবার অবাস্তব যদি বলতো তাহলে কিন্তু এটা মাইনাসে আসতো, মাইনাসে তোমাদেরকে করতে হতো, তখন কিন্তু এটা সত্য হয়ে যেত। ঠিক আছে, অবাস্তব যদি বলতো। তো আমরা এইভাবে করলাম। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটা। দেখো এটা আমি মুছে দিচ্ছি। এটা মুছে দিয়ে তারপরে দেখো 2 দাগেরটা আমরা করব। 2 দাগের প্রশ্নটা কি বলছে, বলছে √π একটি দ্বিঘাত করণী। তো √π কিন্তু দ্বিঘাত করণী কিন্তু নয়, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, চলে আসছি 3 দাগেরটায়। 3 দাগেরটা বলছে একটি নিরেট যে গোলক রয়েছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে গোলকটির আয়তন কি হবে। তো আয়তন কি দ্বিগুণ হবে, দ্বিগুণ একদমই হবে না, এটা 8 গুণ হবে। তোমাদের করে দেখিয়ে দিচ্ছি রাফটা। দেখো সূত্র হচ্ছে 4/3, তারপরে πr3, আর মানে তো এখানে 2 লিখতে হবে। ঠিক আছে, 2r হয়ে যাবে, কারণ দ্বিগুণ বলেছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো πr3 ইন্টু দিয়ে একটা 8 বসবে, তো 8 গুণ বেরোবে, সেই কারণে এটা মিথ্যা হবে।
ঠিক আছে, 3 দাগেরটা। এবার চলে আসছি 4 দাগেরটায়। 4 দাগেরটা পড়ো। 4 দাগেরটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 3টে সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তো দেখো, প্রথমে আমরা যদি বৃত্ত আঁকি, ধরো এই দুটো বৃত্ত স্পর্শ করছে না, তো এদের প্রথমে ওপর দিয়ে যাবে একটা, তারপরে নিচ দিয়ে যাবে হচ্ছে আরেকটা, ঠিক আছে, এটা হাত দিয়ে আঁকছি তাই বেঁকে যাচ্ছে, তারপরে এইভাবে যাবে হচ্ছে একটা, আর এইভাবে যাবে হচ্ছে আরেকটা। তাহলে টোটাল 4টে তৈরি হচ্ছে, ঠিক আছে। মাথায় রাখবে 4টে সাধারণ স্পর্শক তৈরি হচ্ছে, তার মধ্যে দুটো সরল সাধারণ আর দুটো তির্যক। মাথায় রাখবে এটা হচ্ছে সরল সাধারণ আর এটা হচ্ছে তির্যক। টোটাল 4টে হয়, 4টের মধ্যে দুটো সরল আর দুটো হচ্ছে তির্যক। তাই এই কারণের জন্য এটা আমরা লিখবো হচ্ছে মিথ্যা, ঠিক আছে। 4 নম্বরেরটাও মিথ্যা হলো, এটা মুছে দিচ্ছি। 5 দাগেরটা দেখো আমরা কিভাবে করব। 5 দাগেরটা বলেছে ট্যান থিটার মান 1-এর বেশি, 1-এর কম এবং 1-এর সমান হতে পারে। তো একদমই হতে পারে, এটা সত্য হবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে হতে পারে, দেখে নাও। যদি লম্বটা বড় হয় এবং সমান হয় ভূমির থেকে, ঠিক আছে, লম্ব যদি ভূমির থেকে বড় হয় এবং সমান হয়, তাহলে ট্যান থিটার মানটা অলওয়েজ 1-এর থেকে বড় হবে এবং সমান হবে। আবার লম্বটা যদি ছোট হয় ভূমির থেকে, তখন কিন্তু ট্যান থিটার যে মানটা সেটা কিন্তু 1-এর থেকে ছোট হবে, ঠিক আছে। এই শর্তের অনুযায়ী কিন্তু আমরা এই 5 দাগেরটা সত্য লিখেছি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্ত। 6 দাগেরটা চলে আসছে। দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওজাইভ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। এটাও কিন্তু সত্য, এটা অনেকবার রিপিটও হয়েছে, তো এটাও সত্য, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে, অর্থাৎ 4 দাগের অঙ্কগুলো আমরা করব। 4 দাগের 1-এর অঙ্কটা কিভাবে করব দেখো। অঙ্কটা কি বলছে, বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কগুলো প্রথমে আমাদের লিখে করতে হবে। এর আগের অঙ্কগুলো কিন্তু আমরা লিখে করিনি, ঠিক আছে, যেহেতু শর্ট কোশ্চেন ছিল, এগুলো শর্টে করলেই হয়ে যাবে, কারণ তোমাদের জাস্ট অ্যান্সারটা লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে। কিন্তু এটাতে পুরো লিখে লিখে তোমাদেরকে করতে হবে। তো দেখো 1 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। 1 দাগেরটা প্রথমে এখানে বলে দিয়েছে সুদের হার, অর্থাৎ আর বলে দিয়েছে 8.1%। এটাকে যদি ভেঙে নাও তাহলে 3 8 24 আর 25, অর্থাৎ 25/3% বেরোবে আর এর মান। তারপরে বলেছে 960 টাকা, অর্থাৎ পি এর মান বলে দিয়েছে 960 টাকা, এটাও লিখে নেবে। এবং সময় বলে দিয়েছে কত, সময় যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, সেটা বলে দিয়েছে 1 বছর 3 মাস, অর্থাৎ 15 মাস। 15/12 বছর করে দেবে, ঠিক আছে। 1 বছর 3 মাস মানে হচ্ছে 15 মাস, আর 15কে আমরা কি করেছি 12 দিয়ে ভাগ করেছি, কারণ যেহেতু বছরে করতে হবে তাই 15/12 বছর। এবার আমাদেরকে মেন সূত্র যেটা ফেলতে হবে, মানে সুদ। তাহলে সুদ যেটা আমরা আই দিয়ে প্রকাশ করি সেটা ইকুয়াল টু মেন সূত্র হচ্ছে PRT/100। তাহলে পি এর মান 960, আর এর মান হচ্ছে 25/3, আর টি এর মান হচ্ছে 15/12। এটা বাই দিয়ে কত হবে 100। এবার এটা কাটাকুটি আমরা কিভাবে করব দেখো, একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব দেখো, এই যে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে 96কে 3 দিকে নয়, 3 দুগুণী 6। আবার 12 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 12 দিয়ে কাটাকুটি কাউকে যাচ্ছে, দাঁড়াও, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, হ্যাঁ। তাহলে 12 আর 32 2 দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কত, 4 4 8 32 দিয়ে যাচ্ছে 4, আর এটা হচ্ছে 3 4 12। এই 3 দিয়ে আবার 15কে যাচ্ছে, 3 5 15। আবার 5 দিয়ে নিচের 10কে যাচ্ছে 2, আর এই 2 দিয়ে 8কে যাচ্ছে হচ্ছে 4 দুগুণী 8, অর্থাৎ অ্যান্সার আসছে 4 25 100 টাকা, ঠিক আছে। তাহলে সুদ যদি 100 টাকা হয় তাহলে আমাদেরকে বের করতে বলেছে সুদ যোগ আসল, ঠিক আছে। সুদ যোগ আসল, যেটাকে আমরা বলি হচ্ছে সবৃদ্ধি মূল,
সেটা হচ্ছে 960 টাকা আগে থেকে ছিল, আর 100 টাকা সুদ পেলাম, অর্থাৎ 1060 টাকা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে উত্তর তোমরা লিখে নেবে যে সবৃদ্ধিমূল কত হবে, সবৃদ্ধিমূল হবে 1060 টাকা। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 2 দাগ, 2 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। একটি অংশীদারি ব্যবসায় ললিতা, দীপশিখা এবং সঞ্চিতার মূলধনে অনুপাত দিয়ে দিয়েছে। বছরের শেষে ব্যবসায় তারা মোট লাভ করেছে 3700 টাকা। সঞ্চিতার লাভ কত হবে? আমরা কি করব, মূলধনের যে অনুপাতটা রয়েছে সেটাকে আগে সরল আকারে করব। মূলধনের অনুপাত এটা আমরা লিখে নিলাম। তাহলে অনুপাতটা কি হবে, 1/6 = 1/5 আর = দিয়ে 1/4। এবার এই অনুপাতটাকে আমরা সরল আকারে কি করে করব, নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এর যদি লসাগু করি তাহলে লসাগু পাবো কত, 30। ঠিক আছে, 30 নয়, সরি 60 লসাগু পাবো। তাহলে 60 দিয়ে আমরা কি করব, প্রত্যেকটাকে গুণ করে দেবো। তাহলে 60 দিয়ে প্রথমে 6কে গুণ করলে এটা 10 হবে, তারপরে 5 12 60 হবে, আর 4 15 60 হবে। অর্থাৎ সরল আকারে যদি আমরা করি তাহলে অনুপাতটা পাবো 10:12:15, এটা আমরা পাবো। এটা করার পর আমাদেরকে বছর শেষে যেটা লাভ হচ্ছে সেটাও লিখে নেব। তাহলে বছরের শেষে মোট লাভ কত টাকা হচ্ছে, 3700 টাকা, এটা আমরা লিখে নিলাম। তাহলে সুতরাং দিয়ে আমরা যেটা বের করব সেটা হচ্ছে সঞ্চিতা। তাহলে সঞ্চিতা লভ্যাংশ, তাহলে সঞ্চিতার লভ্যাংশ আমরা কি করে বের করব, 3700 যোগ দিয়ে 15/37, মানে আনুপাতিক ভাগার করলাম, মানে সবকটার যোগফল নিচে বসলো, 15 12 আর 10। 37কে 3700 দিয়ে কাটলে 100 হয়, আর 100কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 1500 টাকা হয়। তাহলে সঞ্চিতা কত টাকা পাবে, 1500 টাকা পাবে। এটা তোমরা উত্তর লিখে নেবে। ঠিক আছে, 2 দাগের অঙ্কটা হয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট অঙ্ক, আমরা করব হচ্ছে এবার 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও। কে এর মান কত হলে kx² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। তো দেখো আমরা এটাকে যদি ফাংশন ধরে নিই, ঠিক আছে, ফাংশন অফ এক্স, এটা যদি আমরা ধরে নিই তাহলে কি হয়ে যাবে, kx² + 2x - 3 = 0। এবার আমরা যদি এটা ফাংশন অফ 2 ধরি, মানে x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে এখানে হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 2 2 4 - 3 = 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 4k প্লাস 4 থেকে 3 বাদ দিলে 1 = 0। এবার আমরা কি করতে পারি, 4k = -1 করতে পারি, আর k এর মান আমরা লিখতে পারি -1/4। ঠিক আছে, তার মানে k এর মান আমরা -1/4 যদি বসাই তাহলে একটা বীজ কিন্তু 2 হবে। এটা একদম সিম্পল অঙ্ক। এটা কিন্তু তোমাদের অ্যান্সারের সাথে মেলেনি, তোমাদের অ্যান্সার বলতে টেস্ট পেপারের অ্যান্সারের সাথে মেলেনি। ঠিক আছে, কোথাও ভুল থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 4 দাগ, 4 দাগের অঙ্কটা এখানে বোঝা যাচ্ছে না, আমরা পরের পেজে গিয়ে দেখবো। হ্যাঁ, পরের পেজে বোঝা যাচ্ছে। দেখো 4 দাগের অঙ্কটা বলছে x এর মান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত। এটা একদম ইজি অঙ্ক। দেখো x এর মান 3 + 2√2 যদি হয় তাহলে 1/x এর মান কত হবে, এটা 1/ হয়ে যাবে 3 + 2√2। এবার এটাকে আমরা তো জানি করণী নিরসন কিভাবে করতে হয়, এর অপোজিট ওপর নিচ গুণ করতে হয়। তার মানে 3 - 2√2 হবে ওপরে, আর নিচে হয়ে যাবে 3 + 2√2, আর 3 - 2√2 এটা হয়ে যাবে। এবার এটাকে যদি সমাধান করো তাহলে 1/x = কি হবে, ওপরে থাকবে 3 - 2√2, আর নিচে হয়ে যাবে 3 3 9, 2 এর স্কোয়ার 4, আর 4 2 8। ঠিক আছে, এটা সমাধান করলে 9 - 8 হবে। কেন বলো তো, a² - b² এর সূত্র পড়েছে, আমি দেখিয়েও দিলাম। a² - b² এর সূত্র নিচে পড়েছে। এবার এটাকে যদি সমাধান করো 3 - 2√2 বেরোবে, কারণ নিচের 1 এর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এবার সুতরাং দিয়ে আমরা যেটা করব, x + 1/x এর মান বের করব। তাহলে x এর মান ছিল কত, 3 + 2√2, এটা ছিল হচ্ছে x এর মান,
আর এখন আবার 1/x এর মান বের করলাম 3 - 2√2, তাহলে 2√2 কেটে গেল, অ্যান্সার 336। ঠিক আছে, যোগ করলে তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে 6। তো খুব ইজি অঙ্ক, এটাও রিপিট অঙ্ক। ঠিক আছে, এটাও আগের কোনো একটা মডেলে ছিল এই অঙ্কটা। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 5 দাগের অঙ্কটা দেখো আমরা কিভাবে করব। 5 দাগ এখানে দিয়ে দিলাম। বলছে এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 3BP বা পিবি হলে পি কিউ ইস টু বিসির অনুপাত কত? তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি এঁকে নেব। ছবি এঁকে নিয়ে মাঝখান থেকে একটা দাগ যাবে, যেটার নাম এখানে বলে দিয়েছে পি আর কিউ, আর এটা হচ্ছে বি আর সি, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, এবার জাস্ট তথ্য কি দিয়েছে সেটা লিখে নেবে এখানে। আমি এখানে লিখে নিচ্ছি এ বি ইকুয়াল টু 3PB। ঠিক আছে, তাহলে আমরা এ বি বাই পিবি যদি বের করি তাহলে এখানে কি বেরোবে? শুধু 3। আর এটাকে যদি উল্টে দিই, পিবি বাই এ বি যদি করি তাহলে এটা বেরোবে হচ্ছে 1/3। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে। এটা কেন করলাম এক্ষুনি জানতে পারবে। দেখো, যখনই কোনো এরকম ত্রিভুজ থাকবে, মানে সমান্তরাল থাকবে, বিসির সাথে পিকিউ যদি সমান্তরাল সরল রেখায় থাকে, তখন কিন্তু একটা সূত্র হয়। সূত্রটা হচ্ছে এপি বাই দিয়ে এবি ইকুয়াল টু পিকিউ বাই দিয়ে বিসি। এটা হচ্ছে থ্যালেসের সূত্র বলতে পারো। থ্যালেস হচ্ছে একজন বিজ্ঞানী, মানে ম্যাথামেটিশিয়ান, তার সূত্র অনুসারে এই সূত্রটা হয়। এটা প্রমাণও আছে। ঠিক আছে, এটা আমরা এবার কি করব? দেখো, এপির মান তো ডাইরেক্ট দেয়নি, তাই এপির মানের জায়গায় আমরা কি করব? এবি থেকে পিবি বিয়োগ করে দেব, আর নিচে এবির জায়গায় এবি আছে সেটা লিখব। এখানে পিকিউ এর জায়গায় পিকিউ লিখবো, আর বিসির জায়গায় বিসি লিখবো, কারণ এটার মানই আমাদেরকে বের করতে বলেছে বা অনুপাতে বের করতে বলেছে। এবার দেখো, এবি কে এবি দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হয়, আর পিবি বাই এবি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এর অনুপাত 1/3 হয়। ইকুয়াল টু আমরা পি কিউ বাই বিসি লিখতে পারি। এবার এটাকে যদি বিয়োগ করবে তাহলে দেখবে 2/3 পাবে, আর এটা আমরা লিখতে পারি পি কিউ বাই বিসি। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি পি কিউ ইস টু বিসি সমান সমান 2:3। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার খুব ইজি, 2:3। এইভাবে তোমাদেরকে করতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্ক আমরা কিভাবে করব দেখো। নেক্সট অঙ্ক হচ্ছে 6 দাগে রয়েছে, 6 দাগ VI। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তো আমি ধরে নাও এটা বৃত্ত এঁকে ফেলেছি, এখান থেকে এটা জ্যা আর এখান থেকে এটা জ্যা ধরে নাও সমান, আর মাঝখানে রয়েছে কেন্দ্র। এবার এই কেন্দ্র থেকে আমাদের দুটো ত্রিভুজ আঁকতে হবে এইভাবে। তাহলে এটার নাম করলাম এ, এটার নাম এটার নাম করলাম ও, এটা হচ্ছে এ বি, আর এটার নাম করলাম সিডি। এটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার বলেছে এ ও বিটা 60 ডিগ্রি। দেখো, এ ও বি এটা 60 ডিগ্রি, আমরা লিখে নিচ্ছি এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার একইভাবে দেখো, এ থেকে ও পর্যন্ত আর ও থেকে বি পর্যন্ত একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে এর যে অপোজিট কোণ, অর্থাৎ এ ও এর অপোজিট কোণ হচ্ছে ও বি এ, এবং এটার অপোজিট কোণ হচ্ছে ও এ বি। এই দুটো সমান হবে, এবং এই দুটো সমান হলে কি হবে? এটাও 60 ডিগ্রি করেই হবে। ঠিক আছে, কারণ একটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে বাকি দুটো তো 60 করেই হবে, কারণ সমান সমান বলে দিয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি এ ও বি যেটা, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এটা আমরা বলতে পারি। এবার আরেকটা জিনিস আমরা করব, এ ও বি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সি ও ডি যেটা, এটাও কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন সমবাহু ত্রিভুজ হবে? কারণ লিখবে কোণ এ ও বি এর যে মান, সি ও ডি এরও তাই মান, এই কারণটার জন্য। ঠিক আছে, এ ও বি এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে সি ও ডি এর মানও 60 ডিগ্রি হবে, এবং বাকিটাও 60 ডিগ্রি হবে, অর্থাৎ এটার বাকি যতগুলো কোণ রয়েছে এটাও 60 ডিগ্রি করেই হবে, এবং এটাও একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি বলে, তাহলে সিডির মান যদি এখানে 6 সেমি হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে এটাকে আমরা কি করেছি? ব্যাসার্ধ ধরেছি। তাহলে সুতরাং দিয়ে ব্যাসার্ধ লেখা যাবে 6 সেন্টিমিটার।
ঠিক আছে, এখানে সুতরাং দিয়ে দেবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এখানে বের করতে বলেছে 6 সেন্টিমিটার। তো খুবই ইজি অঙ্ক এটা। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। ভিআইআই এর অঙ্কটা কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ, আচ্ছা সমকোণী সমদ্বিবাহু, এটা আমরা এঁকে নিলাম, এটা এ, এটা বি, এটা সি। এখানে বলে দিয়েছে এটা 2a, আর এই দুটো বলেনি, তাই এই দুটো আমরা এক্স ধরে নিলাম। দেখো এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু এক্স ধরি বলে লিখলাম, ঠিক আছে, ধরি। কেন বলতো, কারণ দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ এটা বলে দিয়েছে, এখানে দেখো লেখা রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা পিথাগোরাসের সূত্র জানি, যেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস দিয়ে ভূমি স্কোয়ার সমান সমান 2a তার স্কোয়ার, ঠিক আছে, মানে অতিভুজ স্কোয়ার। এবার এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার। এবার এটাকে যদি আরও সমাধান করি তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার হবে। আর শুধু x এর মান যদি বের করি তাহলে √2 আর বাইরে পড়ে থাকবে a। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুদ্বয় যে বলেছে প্রতিটা বাহুদ্বয়, সেটা আমরা বের করবো হচ্ছে √2a, ঠিক আছে। এটা উত্তর লিখে দেবে সেন্টিমিটারে, বা এককও লিখতে পারো, ঠিক আছে, একক লিখতে পারো, কারণ এখানে সেন্টিমিটার তো দেয়নি, এককে লিখতে পারো। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 8 দাগেরটা দেখো কি বলছে, tan 90 ডিগ্রি, আমি 8 দাগ দিয়ে দিলাম, tan 19 ডিগ্রি ইকুয়াল টু x/y। এটাকে পূরক কোণ অনুযায়ী যদি চেঞ্জ করো তাহলে tan 90 ডিগ্রি থেকে 71 ডিগ্রি বিয়োগ করতে হবে, যেটা x/y হবে। আর আমরা জানি পূরক কোণ অনুযায়ী tan 90 ডিগ্রিতে থাকলে cot 71 ডিগ্রি হয়ে যাবে, এবং সেটার মানও থাকবে x/y। তাহলে এখানে প্রশ্ন করেছে cot 71 এর মান কত, এর মান কিন্তু x/y হবে। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। IX মানে 9 দাগের অঙ্কটা। দেখো 9 দাগের অঙ্কটা বহুবার রিপিট হয়েছে এর আগের অনেকগুলো পেজগুলোতে, ঠিক আছে, অনেকগুলো যে পেজ করিয়েছি সেখানে দুবার থেকে 3বার হয়তো রিপিট হয়েছে। এটাকে আমাদের যেটা করতে হবে, দেখো r cos থিটা ইকুয়াল টু 2√3 এটা লিখে নিলাম, এবং r sin থিটা এটা ইকুয়াল টু 2√3 এটাও লিখে নিলাম। এবার 1 নম্বরকে 2 নম্বর দিয়ে যদি ভাগ করে দিই, তো দেখে নাও, বা 2 নম্বরকে 1 নম্বর দিয়ে যদি ভাগ করে দাও তাহলে r sin থিটা বাই দিয়ে, দাঁড়াও বেঁকে যাচ্ছে, r sin থিটা এটাকে আমরা যদি করি তাহলে এখানে হয়ে যাবে r cos থিটা ইকুয়াল টু, এটা হয়ে যাবে 2√3, আর বাই দিয়ে এটা হয়ে যাবে দাঁড়াও দুটোই 2√3 দিয়েছে, আচ্ছা তাহলে এটা হয়ে যাচ্ছে 1, আর এটা আর কেটে যাচ্ছে, তাহলে এটা সাইন থিটা কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম 1, আর 1 মানে আমরা জানি হচ্ছে ট্যান 45-এ 1 হয়। তাহলে খুব ইজিলি আমরা থিটার মান পেয়ে গেলাম হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মান যদি 45 আমরা পেয়ে যাই তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। ধরে নাও r cos থিটা, এটাতে আমরা বসিয়ে দিলাম 45 ইকুয়াল টু 2√3। তাহলে r ইন্টু দিয়ে cos 45 এর মান হচ্ছে 1/√2 ইকুয়াল টু 2√3। তাহলে r এর মান 2 এর জায়গায় 2 থাকবে, আর √3 ইন্টু √2 হয়ে যাবে। তাহলে r এর মান হয়ে যাবে কত, 2√6, ঠিক আছে। তাহলে 3 দুগুণী 6, এই অ্যান্সারটা কিন্তু আসবে। এটা কিন্তু একটু অন্যরকম, আগেরগুলো মানে টাইপ একই কিন্তু সংখ্যাটা একটু আলাদা। এখানে যেহেতু দুটোর মানই 2√3 দিয়ে দিয়েছে, তাই এরকম একটা অ্যান্সার এসছে, 2√6 এসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 10 দাগেরটা দেখো। 10 দাগের অঙ্কটা কিভাবে করব, কোনো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি আর উচ্চতা যদি অর্ধেক করা হয় তাহলে আয়তনে কি পরিবর্তন হবে। তাহলে মনে করি বলে আগে লিখে নিতে হবে, মনে করি চোঙের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে, ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, এবং উচ্চতাটাকে ধরে নিলাম হচ্ছে এইচ একক, ঠিক আছে।
তাহলে উচ্চতা আমরা ধরে নিলাম h একক। এবার আমরা কি করব, সূত্র ফেলবো। সূত্রটা কি, আয়তনের। তাহলে সুতরাং দিয়ে লিখবো আয়তন সমান সমান, আয়তন চোঙের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ এবং উচ্চতা যদি অর্ধেক করা হয় তাহলে কি হবে। এখন বলে লিখবো, এখন ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে অর্থাৎ 2r একক, আর উচ্চতা বলে লিখবো, বলে দিয়েছে অর্ধেক মানে h/2 একক। সুতরাং নতুন আয়তন, ঠিক আছে, নতুন আয়তন বা নতুন চোঙের আয়তন লিখতে পারো। ঠিক আছে, এখানে চোঙটা লেখা হলো না, নতুন চোঙের আয়তন লিখবে পাই তারপর 2r স্কোয়ার ইন্টু দিয়ে h/2। এটাকে সমাধান করে দেখবে 4 আসছে, পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু h/2, কাটাকুটি করলে 2 পাই r স্কোয়ার h আসছে। তাহলে কি পরিবর্তন হবে, পূর্বের আয়তনের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে পূর্বের আয়তনের দ্বিগুণ, এখানে পূর্বের হবে, তাহলে পূর্বের আয়তনের দ্বিগুণ হয়ে যাচ্ছে, আয়তন যা ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 11 দাগ। 11 দাগের অঙ্কটা কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করি তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে মনে করে নি আগে, মনে করি গোলকের ব্যাসার্ধ সমান সমান r একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে সুতরাং দিয়ে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আশা করি তোমরা জানো, এটা সূত্র হচ্ছে 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, বর্গ একক, এটা আমরা লিখে নিলাম। এবার বলেছে যে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে, r ইন্টু 50% মানে হচ্ছে 150/100, এটা কাটাকুটি করলে হচ্ছে 3r বাই দিয়ে হচ্ছে 2 একক। ঠিক আছে, এটা 0 0 কেটে দিয়েছি, আর 5 দিয়ে করলে 3 5 15 আর 5 2 10, 3r/2 একক। সুতরাং নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি 4 পাই r স্কোয়ার মানে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 4 4 কেটে যাবে, তাহলে 9 পাই r স্কোয়ার বর্গ একক বেরোবে। ঠিক আছে, 9 পাই r স্কোয়ার বর্গ একক। তাহলে বৃদ্ধি কতটা পেল, তাহলে বক্রতল বৃদ্ধি সমান সমান আমরা লিখতে পারি 9 পাই r স্কোয়ার থেকে 4 পাই r স্কোয়ার বিয়োগ করতে হবে, অর্থাৎ 5 পাই r স্কোয়ার হবে। ঠিক আছে, বর্গ এককে। কিন্তু আমাদের চেয়েছে হচ্ছে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা করছি অন্য কালি দিয়ে, দেখো নাহলে আবার অঙ্কটা গুলিয়ে ফেলবে তোমরা। তাহলে শতকরা মানে হচ্ছে বৃদ্ধির হার, তার মানে আমরা বের করবো হচ্ছে বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধির হার সমান সমান এখন বেরোলো কত, 5 পাই r স্কোয়ার, আর আগে ছিল হচ্ছে 4 পাই r স্কোয়ার ইন্টু দিয়ে 100, কাটাকুটি যদি করো 5 25 125% বেরোবে। ঠিক আছে, তাহলে বৃদ্ধির হার হচ্ছে 125%। চলে আসছি আমরা আজকে লাস্ট অঙ্কে। 12 দাগের অঙ্কটা দেখো কি বলছে, বলছে অধক্রমে সাজানো রয়েছে। অধক্রম মানে যে বড় থেকে ছোট, আমরা তাহলে ছোট থেকে বড় সাজাবো। 11 12, তারপর 2x - 8, তারপরে হচ্ছে 2x + 10, তারপরে 35, তারপরে 42, তারপরে 50। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অযুগ্ম সংখ্যা রয়েছে। এখানে টোটাল কি সংখ্যা রয়েছে, অযুগ্ম সংখ্যা, বুঝে গেল। আর অযুগ্ম সংখ্যা কত রয়েছে, 7টা রয়েছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা সংখ্যা অযুগ্ম রয়েছে। তাহলে এর মধ্যমা বের করার নিয়মটা কি, এটা কিন্তু জানা দরকার। মধ্যমা বের করার নিয়ম হচ্ছে n/1/2 তম পদ।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি n/1/2 মানে হচ্ছে 8, মানে 4তম পদ। ঠিক আছে, তাহলে 4তম পদে কে রয়েছে? 4তম পদে রয়েছে 2x + 10 এবং এটার মানই বলে দিয়েছে কত? 32। তাহলে আমরা যদি এখান থেকে 2x এর মান বের করি তাহলে 32 থেকে 10 বাদ দিলে হচ্ছে 22, আর শুধু x এর মান যদি আমরা বের করি 11 × 2 = 22। ঠিক আছে, তাহলে x এর মান এখানে নির্ণয় করতে বলেছিল, তাহলে উত্তর লিখে দেবে 11। তো এই গেল হচ্ছে আজকে আমাদের 411 যে মডেল কোশ্চেন পেপারটা রয়েছে সেটা আমি সমাধান পুরো করিয়ে দিলাম, শর্ট কোশ্চেন করালাম। দেখো অনেকে তোমরা না বারবার কমেন্ট করছো যে স্যার বড় কোশ্চেন কেন করাচ্ছেন না, 5 দাগ থেকে করাচ্ছেন না কেন? 5 দাগ থেকে না করানোর কারণ রয়েছে বেশিরভাগ অঙ্ক কিন্তু টেক্সট বইয়ে রয়েছে। যারা ভালো করে টেক্সট বইটা করেছো সারা বছর তারা কিন্তু অঙ্কগুলো পারবে আশা করি। যারা করনি তাদেরাই হয়তো কমেন্ট করছো যে এই অঙ্কগুলো করাবেন না। দেখো ওই অঙ্কগুলো করালে কিন্তু ভিডিও অনেক বড় হবে এবং সমস্ত পেপার শেষ করাও অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি লাস্টের দিকে টেস্ট পেপারের দিকে যাওয়ার। ঠিক আছে, এবার আরেকটা জিনিস বলে রাখি, টেস্ট পেপার দেখো সমস্ত পেজ করলে তুমি কমন পেয়ে যাবে তার কোনো মানে নেই। ঠিক আছে, বা কমন যে পাবেই এটা এরকম 100% তোমায় বলতে পারি না। মাথায় রাখবে প্রথম থেকে 5টা পেজ যদি ঠিক করে করো, সম্পূর্ণ যদি করো, মানে A to Z যদি করো, তাহলে কিন্তু বাকি পেজগুলোতে রিপিট পাওয়া শুরু করবে, মানে রিপিট পাবে, নতুন প্রশ্ন খুব কম হবে। তো প্রথম 5টা যদি ভালো করে নাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। পুরো টেস্ট পেপার যে শেষ করতে হবে এরকম মাথার দিব্যি কেউ তোমাকে বা তোমাদেরকে দেয়নি। এবার বলছে স্যার প্রথম 5টা আমি পাবো কোথায় থেকে? প্রথম 5টা আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো PDF। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।